আগামী 15 নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই কথা জানান। বৈঠকে নির্বাচন বানচালের চেষ্টা রুখে দিতে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, গত 3 নির্বাচনের সঙ্গে যারা যুক্ত ছিলেন এবার তাদের নির্বাচনী কর্মকর্তা হিসেবে রাখা হবে না। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে দুপুরে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে নির্বাচন কমিশন, বিভিন্ন মন্ত্রণালয়, সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। চিফ অ্যাডভাইজার বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা প্রিপেয়ার্ড থাকি, সেটা উনি বলেছেন। ট্রেনিংটা যাতে আরও এফেক্টিভ ট্রেনিং হয়, এই রিলেটেড প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই 15 নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। আসন্ন নির্বাচনে 92,000 সেনাবাহিনী কাজ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া 1 নভেম্বর থেকে নির্বাচনকালীন বদলি ও পদায়ন শুরু হবে বলেও জানান তিনি। ম্যাজিস্ট্রিয়াল রোলে যারা আছেন তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন। প্রত্যেকটা থানার ওসি, এগুলো তো কি পজিশন মাঠ প্রশাসনের ক্ষেত্রে, বা এডিশনাল এসপি, সেই সমস্ত জায়গায় এই ধরনের যারা আগের 3টা ইলেকশনে ছিলেন এরা কেউ থাকবেন না। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন, এবং ওনারা এই বিষয়ে বলেছেন তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান শফিকুল আলম। আর প্রধান উপদেষ্টা আরও বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। আমাদের লক্ষ্য একটাই, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটা ইলেকশন করা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। ব্যাপারে সর্বোচ্চ এফার্ট দেওয়া হচ্ছে। ঐকমত্য কমিশন যে খসড়া প্রস্তাব জমা দিয়েছে তাতে বিএনপি হতাশ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যথাসময়ে নির্বাচন না হলে যে কোনো পরিস্থিতির জন্য প্রধান উপদেষ্টাকে দায় বহন করতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। রাজধানীর গুলশানের একটি হোটেলে সমসাময়িক বিষয় নিয়ে এই সেমিনারের আয়োজন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত পোষণ করেনি সেসব বিষয় যুক্ত করে ঐক্যমত্য কমিশন যে খসড়া জমা দিয়েছে তা ঐক্যের পরিবর্তে অনৈক্যের হাতছানি দেবে। জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের সুপারিশে দুই দিকেই ওপেন রেখে তাদের সুপারিশ দিয়েছে, আগে অথবা পরে গণভোট হতে পারে এই ইস্যুর উপর। এখন মূল প্রশ্ন সেটা নয়, যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই, সেটা গতকালকে সুপারিশের মধ্যে নাই। আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐক্যমত্য কমিশন এবং 2-1টি দল দিয়েছিল, সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে, খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো। তফসিল হিসাবে বলা হলো এই 48টা দফার উপরে গণভোট হতে হবে। আমরা তাদের ঐক্যমত্য কমিশনের এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে আজকে এখানে এসে হতাশা ব্যক্ত করছি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রয়োজনীয় সংস্কার সেরে দ্রুত নির্বাচন না দিলে ফেসিবাদীরা মাথাচাড়া দিয়ে উঠবে। নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে, ফ্যাসিবাদী শক্তিশালী হচ্ছে, যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায়। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে পার্লামেন্টে আসবে, সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটেই, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।
যারা সমাজে চাঁদাবাজি করে, মানুষের মনে আতঙ্ক তৈরি করে, নদীর বালু অন্যের জমি দখল করে, তারা বিএনপির সদস্য হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। দুপুরে নরসিংদীর মাধবদীতে জেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, সমাজের যারা সজ্জন মানুষ, যারা ভালো মানুষ, রিটায়ার্ড কর্মকর্তা ও কর্মচারী, স্কুল ও কলেজের শিক্ষক, কৃষক প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবে। হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছে, যারা রক্তাক্ত করেছেন জনপদের পর জনপদ, তারা বিএনপির সদস্য হতে পারবে না উল্লেখ করে দলটির কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, সমাজ বিরোধীরা যদি দলে যোগ দিতে না পারে তবে 90% মানুষ বিএনপির পতাকা তলে আসবে। এদিকে জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি। আমাদেরকে অনেক চক্রান্তের মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্টভাবে বলেছে সামনের নির্বাচন কুসুমাস্তীর্ণ হবে না, ফুল বিছানো রাজপথ হবে না। অনেক কাটা কণ্টক পথ অতিক্রম করতে হবে আমাদের একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নভেম্বরে গণভোটের তারিখ ও অবিলম্বে জুলাই সনদের আদেশ জারি করতে হবে। এগুলো বিলম্ব হলে জাতীয় নির্বাচনের তারিখ বিলম্বিত হবার সম্ভাবনা রয়েছে। আর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কোনো কারণে জাতীয় নির্বাচন নাও হতে পারে, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হতেই হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট দেওয়ার দাবি জানান তিনি। ইলিয়াস মাতবরের রিপোর্ট। বুধবার সকালে জামাতের কার্যালয়ে আসেন কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখা ও সংস্থাটির প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট শাখার প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুস। আগামী জাতীয় নির্বাচন নিয়ে বৈঠকে মিলিত হন জামাত নেতৃবৃন্দের সাথে। বৈঠক শেষে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচনের পরিবেশ নিয়ে জামাতের প্রত্যাশা কমনওয়েলথকে জানিয়েছেন তারা। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কি ধরনের প্রস্তুতি দরকার বলে জামাত মনে করে, সে সমস্ত বিষয়ে তারা খোলামেলা আলোচনা করেছে। তিনি বলেন, কোনো কারণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলেও জুলাই সনদের গুরুত্ব বিবেচনায় নভেম্বরে গণভোট চায় জামাত। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে। সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না, এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে। অন্যদিকে গণভোট সহ 5 দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জামাত ইসলামী আন্দোলন সহ আন্দোলনরত 8 দল। সেখানে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের তারিখ ঘোষণায় সরকার যত দেরি করবে জাতীয় নির্বাচন তত পেছাবে। নভেম্বরের মধ্যেই গণভোটের তারিখ দিতে হবে। আর জুলাই সনদের ব্যাপারে যে আদেশ জারির ব্যাপারে আমার ঐক্যমত হয়েছে, এই আদেশটা খুব অবিলম্বে জারি করা দরকার। যত ডিলে হবে তত জাতীয় নির্বাচনের মূল তারিখ কিন্তু সংকটের মধ্যে পড়ার আশঙ্কা আছে। এ সময় 5 দাবিতে 30 অক্টোবর নির্বাচন কমিশনের স্মারকলিপি প্রদান ও 3 নভেম্বর বৃহৎ কর্মসূচি দেবার কথা জানান দলগুলোর নেতারা। শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক এবং বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, গণ অভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বাক্ষরে একটি আদেশ জারি করতে হবে, যে আদেশের অধীনে একটি গণভোট হবে। দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গণভোটের পর যখন বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, যেই নির্বাচনের মধ্যে দিয়ে একটি রিফর্ম অ্যাসেম্বলি হবে, এই রিফর্ম অ্যাসেম্বলি একসঙ্গে দুটি কাজ করবে। প্রথমটি, এই আদেশের বাস্তবায়ন। বাংলাদেশে পার্লামেন্ট সচরাচর যেই নিত্য নৈমিত্তিক কাজ করে থাকে সেগুলো তারা পালন করবে। এ সময় গণভোট নিয়ে বিএনপি জামাতের অবস্থানকে মল্লযুদ্ধ হিসেবে আখ্যায়িত করেন নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়াটি অর্থাৎ প্রস্তাব 1 গ্রহণ করার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। 2. সংবিধান সংস্কার বিল
খসড়া প্রণয়ন ও উন্মুক্তকরণের উদ্যোগ নিতে হবে। 3. জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি সম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষর ব্যাপারে অগ্রগতি তৈরি হবে বলে এনসিপি মনে করে। জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের একটি সহজবোধ্য বই তৈরি করে জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যদের কাছ থেকে 8 খণ্ডের প্রতিবেদন গ্রহণের পর এমন মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এই প্রতিবেদনের সহজবোধ্য একটি ভার্সন তৈরি করতে হবে, বই আকারে প্রকাশ করতে হবে, যাতে সাধারণ মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীরা তা পড়ে বুঝতে পারে এবং অন্যদেরও বুঝাতে পারে। এ সময় বইটি ইংরেজি ও বাংলা 2 ভাষাতেই প্রকাশের আহ্বান জানান তিনি। এর আগে মঙ্গলবার কমিশন সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, কোনো দল এককভাবে সরকার গঠন করতে চাইলে জনগণ সেই সরকারকে টিকতে দেবে না। এনসিপির সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে রংপুর পর্যটন মডেল বিভাগের 8 জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, নতুন ফ্যাসিবাদ আসতে চলছে কিনা এমন আতঙ্কে রয়েছে জনগণ, সেই সাথে পতিত ফ্যাসিস্ট শক্তি মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, বিএনপি সংস্কার চায় কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। গণঅভ্যুত্থানের পর থেকে বিএনপি জামাতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, তাই তাদের সাথে জোট করতে হলে এনসিপিকে ভাবতে হবে দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। ফলে আমরা দ্রুত নির্বাচন চাই, দেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন, দেশে স্থিতিশীলতা প্রয়োজন, আস্থা প্রয়োজন। এই কারণে দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন। জোট করবো না আমি বলিনি, আমরা বলছি অনেক ভাবতে হবে আমাদের, কারণ জনগণের আমাদেরকে নিয়ে অনেক প্রত্যাশা আছে, আমাদেরকে তারা একটা স্বতন্ত্র জায়গায় দেখতে চায়। ঢাকা মহানগরীকে মৃত্যু ফাঁদ হিসেবে উল্লেখ করে নাগরিক অধিকার থেকে কাউকে বঞ্চিত করা হলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি মুখপাত্র সামান্তে শারমিন। বিকেলে শাহবাগ মেট্রো স্টেশনের সামনে এক মানববন্ধনে এই কথা বলেন তিনি। এ সময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। মানববন্ধনে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 24 গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টিকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর এই কথা জানান দলটির সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। বিকেলে আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে গণ অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হোসেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট গ্রহণ নিশ্চিত ও প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করার দাবি জানান তিনি। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও ব্যক্তি সংশ্লিষ্টদের রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার সহ নির্বাচনী কর্মকাণ্ডে না রাখা, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা করা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। উপদেষ্টা পরিষদের কোনো সদস্য যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে বিষয়ে সতর্ক করে গণ অধিকার পরিষদ। আগামী নির্বাচনে পেশি শক্তি ও কালো টাকার ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল মুখিয়ে আছে বলে উল্লেখ করেন নুরুল হক নূর। আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোরও উচিত হবে না যে কোনো একটা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বা স্বার্থ নিয়ে আসলে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা। কারণ এই নির্বাচন কমিশন কিন্তু ফ্যাসিবাদের পতনের পরে বর্তমান অংশীজনদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষেই গঠন করা হয়েছে এবং তারা এখন পর্যন্ত ন্যাশনাল কিংবা লোকাল কোনো ইলেকশন হোল্ড করে নাই। সুতরাং তাদের অনিয়ম, স্বজনপ্রীতি এগুলো তো আমরা দেখি নাই। আগামী নির্বাচনে ভুয়া সাংবাদিকদের ব্যাপারেও কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানান গণ অধিকার পরিষদ। শিমুল খান, মাই টিভি, ঢাকা।
রাজনৈতিক উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল। এই রায়ের মাধ্যমে দেশে হানাহানি, মারামারি ও আয়নাঘর তৈরির পথ সুগম হয়েছে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের ৫ম দিনের শুনানি শেষে এসব কথা বলেন তিনি। রোববার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। SM আরিফের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের ওপর ৫ম দিনের শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়। বুধবার বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। পরে রোববার পর্যন্ত শুনানি মুলতবি করেন আপিল বিভাগ। আমি আদালতকে বলেছি, মাননীয় আদালত, আপনাদের ক্ষমতা খর্ব করার এখতিয়ার কারো নাই, কিন্তু খায়রুল হক আপনাদের ক্ষমতা খর্ব করেছেন। এই আইনজীবী জানান, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে আদালতকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এই সংবিধান সংশোধন করার ফলে যে ইলেকশনগুলো হয়েছে, সেই ইলেকশনগুলো ছিল ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল, কিন্তু সাবসিকুয়েন্টলি রাজনৈতিক উদ্দেশ্যে এই অ্যামেন্ডমেন্ট কি বাতিল করে দিয়ে খায়রুল হকের মাধ্যমে দেশের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি, মারামারি, আয়নাঘর এবং মানুষের মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে। এর আগে নওগাঁর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির। কেয়ারটেকার গভর্নমেন্টের যে আপিলটা অ্যালাউ হয়েছিল, এই আপিলটা খারিজ করতে হবে। এটা ডিসপোজ অফ করলে হবে না, কোনো অবজারভেশন দেওয়া যাবে না। হয় এটা অ্যালাউ করবে, না হলে খারিজ করবে। অবজারভেশন দিতে গেলেই জাতি বিভ্রান্ত হবে। এছাড়া জামায়াতের পক্ষে অ্যাডভোকেট শিশির মনির এবং সুজনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ডক্টর শরীফ ভূঁইয়া। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদনের প্রাথমিক শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত। SM আরিফ, মাইটিভি, ঢাকা। মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়া ১২৮ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করেছে সরকার। বুধবার এই বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত গেজেট তালিকায় কিছু কিছু জুলাই যোদ্ধা আহত নন, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হননি এবং কয়েক জনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ার তথ্য মিলে। এই অবস্থায় জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, বরিশাল বিভাগের ২ জন সহ মোট ১২৮ জনের গেজেট বাতিল করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার প্রতিশ্রুতির জায়গা থেকে পরিষ্কার করতে চায় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট না, কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল। রাজধানীর গুলশানে এক সেমিনারে শেষে তিনি সাংবাদিকদের এইসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া অনৈক্য হিসেবে নয়, মতানৈক্য বলা যেতে পারে, তবে মতানৈক্য আলোচনা সাপেক্ষে দূর করা যায়। সরকার যদি বিভক্তি বাড়াতো, তাহলে সরকার সরকারের মতন করে সরকারের ক্ষমতায় যা আছে তা দিয়ে কাজটা শেষ করতে পারতো। তা তো সরকার করে নাই। সরকার দীর্ঘ একটা ঐক্যমত গড়ার প্রক্রিয়ায় গেছে। দেশের শীর্ষস্থানীয় যে সেক্টরের সবচেয়ে জানাশোনা ব্যক্তি, তাকে দিয়ে সেই কমিশন গঠন করিয়ে কমিশনের রিপোর্ট এনেছে। সেই কমিশনের রিপোর্টের প্রস্তাবের বেসিসে এই ঐক্যমতের প্রক্রিয়াটা শুরু হয়েছে। সেই ঐক্যমতের প্রক্রিয়াটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নিজে নেতৃত্ব দিয়েছেন। এবং যদি সরকার সত্যি কমিশন অনৈক্য সৃষ্টি করত, তাহলে কি এতদিন যাবৎ বড় বড় রাজনৈতিক দল, ছোট ছোট রাজনৈতিক দল সকলে মিলে ওখানে যেত? তা তো যেত না। বিয়ারিং প্যাড সহ মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া
মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত ব্যক্তিকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না মর্মে রুল জারি করা হয়েছে। আজ জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদির ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গতকাল হাইকোর্টে জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাল বাবুন। জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে অর্ধশতাধিক আন্দোলনকারী আহত হন। দুপুরে জাতীয়করণের দাবিতে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এক পর্যায়ে মিছিলটি প্রেস ক্লাবের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে। এই সময় সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে যায়। দেশে সারের কোনো সংকট নেই জানিয়ে কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সারের দাম বাড়াবে না সরকার। সারের ডিলার নিয়োগ নীতিমালা প্রায় চূড়ান্ত বলেও জানান তিনি। সচিবালয়ে সমন্বয় সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান কৃষি উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যে কৃষি জমি সুরক্ষা আইন চূড়ান্ত হবে জানিয়ে উপদেষ্টা বলেন, এবছর পেঁয়াজের উৎপাদন ভালো হওয়ায় আমদানির প্রয়োজন হবে না। পেঁয়াজের উৎপাদনও কিন্তু আমাদের এবার ভালো, প্লাস এবার আরেকটা জিনিস হলো আমরা কিছু এয়ার ফ্লো মেশিন দিয়েছিলাম, এই জন্য 8,000 এয়ার ফ্লো মেশিন, এবং তার কৃষকরাও নিজেরা কিছু করছিল, এই জন্য কিন্তু এবার পেঁয়াজ আমাদের আমদানি করতে হচ্ছে না। সারের কোনো সংকট নাই এবং সার আমাদের সাফিসিয়েন্ট সার রয়ে গেছে, এবং ভবিষ্যতে আমরা যতদিন আছি আল্লাহ দিলে সারের কোনো সংকট হবে না কৃষকের কাছে, এবং সারের কোনো দামও বাড়বে না। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে হবে যাতে তারা স্বাবলম্বী হয়ে নিজের অবস্থান তৈরি করতে পারে। তিনি আরও জানান, বিএনপি সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং ভবিষ্যতে সবচেয়ে বেশি বিনিয়োগ করা হবে শিক্ষা খাতে। চট্টগ্রামের হালি শহরের রাবেয়া বসরি উচ্চ বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক সুবিধা দিয়ে গড়ে তোলার পরিকল্পনা উল্লেখ করেন। আমরা বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় ক্রীড়া কমপ্লেক্স করে দেবো ইনশাআল্লাহ, এটা আমাদের প্রোগ্রামের মধ্যে আছে, যাতে ওই অঞ্চলের ছেলে মেয়েরা, খালি ছেলেরা না, ছেলে মেয়েরা ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, ব্যাডমিন্টন খেলবে, টেবিল টেনিস খেলবে, আর্চারি করবে, শুটিং শিখবে। ঠিক আছে, তোমরা জানো আমাদের মেয়েরা কত ভালো করছে শুটিংয়ে, আন্তর্জাতিকভাবে ভালো করছে। আমাদের মেয়েরা ফুটবলে ভালো করতেছে না, সব ক্রিকেটও ভালো করবে, সব কিছুতে ছেলেরা যেভাবে করছে মেয়েরা করতে হবে, সবাইকে সব কিছু করতে হবে। মহিলাদের ক্ষমতায়ন সবচেয়ে বেশি অগ্রভাগে থাকবে আমাদের চিন্তার মধ্যে। আগামী 16 ডিসেম্বর দেশে অবৈধ হ্যান্ডসেট বন্ধে বিটিআরসির তত্ত্বাবধানে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR উদ্বোধন করা হবে, যেখানে দেশের সকল মোবাইল সেট নিবন্ধিত হয়ে যাবে। বুধবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমেদ তৈয়ব। একজন গ্রাহক নিজ নামে 10টির বেশি সিম কার্ড রাখতে পারবে না বলেও জানান তিনি। আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে NEIR সংক্রান্ত এই প্রেস কনফারেন্সের আয়োজন করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এর আগে বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বারী বলেন, NEIR এর মাধ্যমে অবৈধভাবে আমদানি করা বা চুরি হওয়া মোবাইল ফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। এই সময় বিটিআরসির মহাপরিচালক স্পেকট্রাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুল হক বলেন,
NEIR সক্রিয়করণের দিনে চালু থাকা সকল হ্যান্ডসেট বৈধ হ্যান্ডসেট হিসেবে বিবেচিত হবে। সিস্টেম গড়ে তুলতে যাচ্ছি যা নিরাপদ, টেকসই এবং জনসেবা বান্ধব। NEIR প্রবর্তনের মাধ্যমে MFS জালিয়াতি, সিম প্রতারণা, স্ক্যাম কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হবে। এছাড়া KYC যাচাই শক্তিশালী হওয়ার পাশাপাশি টেলিকম সেক্টরে নিরাপত্তা জোরদার ও রাজস্ব আয় বৃদ্ধি পাবে। বরিশালের বাকেরগঞ্জে নদী ভাঙনে বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ, বসতবাড়ি, পুরনো মসজিদ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। বিলীন হয়েছে একরের পর একর ফসলি জমি। ভিটে মাটি হারিয়ে অসহায় হয়ে পড়েছে শতাধিক পরিবার। ভাঙন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস কর্মকর্তার। প্রতিনিধি মিজানুর রহমানের তথ্যচিত্রে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কারখানা, তুলাতলা, পাণ্ডব, রাঙামাটি, গোমা, খয়রাবাদ, পায়রা ও বিষখালী নদীর তীরবর্তী এলাকাগুলো দ্রুত নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদী ভাঙনে হাজারো ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধ করে স্থায়ী বাঁধ নির্মাণ না করলে অচিরেই নদী গ্রাস করবে আরও অনেক গ্রাম। স্থানীয়রা বলছেন, প্রশাসন ব্যবস্থা না নিলে কয়েক বছরের মধ্যেই হাজারো পরিবার নিঃস্ব হয়ে পড়বে। জায়গা, জমি, অর্থ সম্পদ যা সব নদীতে নিয়ে গেছে। এমন ভাবে নিঃস্ব হয়ে গেছি, আমার ঘর বাড়ি উঠাবার কোনো সামর্থ্য নাই। কষ্ট করতেছি, কোথাও জায়গা জমি করতে পারি না, সে সম্বল নাই। বালি উঠানো যদি বন্ধ হয় তাহলে আশা করি তাহলে আমাদের এই নদী ভাঙবে না। আমাদের জন্য যদি সরকার এই নদী একটু পাইনিং করে দেয়, ভাঙনটা কমায়, তাহলে যারা আছে তারা একটু শান্তিতে বসবাস করতে পারবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের পর পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। জেলা পর্যায়ে যে মাসিক মিটিং হয় সেখানে আমি এই বিষয়ে উপস্থাপন করেছি। সেখানে পানি উন্নয়নের বোর্ডের সম্মানিত এক্সএল মহোদয় ছিলেন। তিনি সেখানে কথা দিয়েছেন যে এরপরে আমাদের দুর্গাপাশ এবং ফরিদপুর ইউনিয়নের যে ভাঙন প্রবণ যে জায়গাগুলো আছে সেখানে জিও ব্যাগের মাধ্যমে তিনি ব্যবস্থা নিচ্ছেন। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বাকেরগঞ্জের নদী ভাঙন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে একটি সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছে, যে এই প্রকল্পটি আমরা জুন 2026-এ এটার আমরা প্রতিবেদন পাবো। সেই প্রতিবেদন এবং সমীক্ষার সুপারিশের আলোকে আমরা এই বাকেরগঞ্জ উপজেলার যে স্থানগুলো নদী ভাঙন, তার জন্য একটি স্থায়ী প্রকল্প ডিপিপি প্রণয়নের কার্যক্রম আমরা শুরু করতে পারি। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ টিকিট কাটতে আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে টিকিটিং সিস্টেম সম্পূর্ণ ডিজিটালাইজড করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ ডক্টর মিল্টন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে অনলাইন টিকিটিং এর উদ্বোধন করেন BMU এর উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিনুল আলম। তিনি জানান, সময়ের ব্যবধানে সবকিছু অনলাইন সিস্টেমে হবে। এই উদ্যোগের মাধ্যমে রোগীদের ভোগান্তি কমবে বলেও মনে করেন এই উপাচার্য। BMU এর ওয়েবসাইট bmu.ac.bd তে গিয়ে অনলাইন পেমেন্টের মাধ্যমে সহজেই টিকিট সংগ্রহ করা যাবে। পরে টিকিট প্রিন্ট করে সময় অনুযায়ী ডাক্তার দেখাতে পারবেন রোগীরা। প্রথমত, যে কোনো টেকনোলজি ইনিশিয়ালি অ্যাপ্লাই করতে গেলে কিছু সমস্যা তৈরি হয়। এই সমস্যাগুলোকে আমরা সবসময় অ্যাক্টিভ থাকবো, আমরা ইন সার্ভিলেন্স থাকবো, অন সার্ভিলেন্স থাকবো। সেই সমস্যাগুলোকে আমরা ইনস্ট্যান্ট হ্যান্ডেল করবো। কিছুটা হয়তো আমাদের সিস্টেম চেঞ্জ করা রাখতে পারে। আরেকটা হচ্ছে যে আমাদের দেশের মানুষ তো অ্যাপয়েন্টমেন্টের শিডিউল বা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোথাও রুগী দেখানো যাবে না, এটা অভ্যস্ত হয় নাই।